আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও জেফ্রি 360 শুনছেন। সাথে আছে আমি বরাবরের মতো জেফ্রি খান এবং একসাথে বলতে চাই যে আজকে আপনাদের জন্য জেফ্রি 360-তে নতুন একটা ভিডিও কন্টেন্ট বা ভিডিও আয়োজন করেছি এবং আজকের আয়োজনটা খুবই স্পেশাল। সত্যি কথা বলতে আপনারা তো অনেকেই আমার ভৌতিকতা চ্যানেলে আমার ঘটনা শুনেছেন, আমার কণ্ঠে ঘটনা শুনেছেন। আজকে প্রথমবারের মতোই আমি ভৌতিকতা বাদ দিয়ে জেফ্রি 360-তে নতুন কিছু করার চেষ্টা করছি। এই আয়োজনে বা এই উদ্যোগে আমি পরিপূর্ণ একটা লম্বা ঘটনা আপনাদের সামনে পড়ে শোনাবো এবং একই সাথে ঘটনাটি আপনারা তো শুনবেন, সাথে আমাকে দেখতে পারবেন এবং একই সাথে আমরা অবশ্যই কিছু কিছু ছোটোখাটো ভৌতিক ব্যাকগ্রাউন্ডের কিছু ভিডিও দেখব, কিছু অ্যানিমেশন দেখব। বেশ সুন্দর একটা আয়োজন হবে। তবে চলুন না দেরি না করে শুরু করি আজকের ঘটনা। এবং আজকের ঘটনার নাম রীতিকা। চলুন শুরু করি আজকের ভৌতিক ঘটনা রীতিকা বা রীতিকার উপরে ব্ল্যাক ম্যাজিকের ভয়ঙ্কর এক ঘটনা। শুরু করছি আজকের এই ঘটনা। ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। শুরু করছি আজকের ঘটনা। শ্যামলপুর গ্রাম পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। ঘন জঙ্গল আর ধান ক্ষেতের মাঝে এই গ্রামের বাতাসে ভেজা মাটির গন্ধ যেন মিশে থাকে, সঙ্গে জুঁই ফুলের মৃত সুবাস। গ্রামের মানুষদের জীবন সহজ সরল, প্রকৃতির ছন্দ আর পুরনো রীতিনীতির উপরে নির্ভরশীল। কিন্তু এই শান্ত পরিবেশের নিচে সূর্যাস্ত যখন পড়ে তখন জঙ্গল যেন নিস্তব্ধ হয়ে যায়। তখন অদ্ভুত কিছু গল্প কানে কানে ছড়িয়ে পড়ে। রীতিকা মণ্ডল 19 বছর বয়সী এক মেয়ে, যার বাদামি চোখ আর শান্ত স্বভাব তাকে গ্রামের সবার কাছে আলাদা করে তুলেছিল। শ্যামলপুর প্রান্তে একটা মাটির বাড়িতে সে তার পরিবারের সঙ্গেই থাকত। তার বাবা শ্যামল ছিলেন একজন খুবই সাধারণ কৃষক। তার মা কল্যাণী দেবী গৃহস্থলীর কাজকর্ম করতেন এবং দেখাশোনা করতেন। রীতিকার ছোট ভাই সোহম মাত্র 10 বছরের, ছিল দুরন্ত আর কৌতূহলী। তাদের বাড়িটি ছিল গ্রামের শেষ প্রান্তে, যেখানে ধান ক্ষেত শেষ হয়ে যাওয়া জঙ্গল শুরু হয়। রাত হলেই জঙ্গল থেকে ভেসে আসতো অদ্ভুত রকমের শব্দ, কখনো পাতার খসখস শব্দ, কখনো দূরের কোনো এক প্রাণীর ডাক। গ্রামের লোকেরা বলতো এই জঙ্গলে পুরনো কালের আত্মারা নাকি ঘুরে বেড়ায়। কেউ কেউ বলতো বহু বছর আগে এখানে একটা মন্দির ছিল, যেখানে অশুভ আত্মারা শান্ত করার জন্য নাকি পূজা করা হতো। কিন্তু মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে সে আত্মারা মুক্ত হয়ে গেছে। রীতিকা এসব গল্পে হাসতো আর বলতো, আরে এইগুলো সব গাঁজা ঘড়ি কথা। সে তার বন্ধু মিতালিকে বলতো, আরে এগুলো মানুষের কল্পনা ছাড়ার কিছু নয়। কিন্তু গত কয়েক মাস ধরে রীতিকার মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল। তার চোখের নিচে কালি পড়তে শুরু করলো, যেন রাতের মধ্যে তার ঘুম যেন অধরা হয়ে গেছে। সে প্রায় একা একা বসে থাকতো, দূরে তাকিয়ে যেন কাকে দেখতো, যা অন্য কারো চোখে ধরা পড়তো না। তার মা কল্যাণী দেবী প্রথমে ভেবেছিলেন এটা বয়স সন্ধির কারণে হয়তোবা এমনটা হচ্ছে। কিন্তু যখন রীতিকা রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে উঠতে শুরু করলো, তখন কল্যাণীর মনে ভয় ঢুকে গেল। কি হয়েছে মা? এক রাতে কল্যাণী রীতিকার ঘরে ছুটে গিয়ে জিজ্ঞেস করলেন। রীতিকা বিছানায় বসেছিলেন, তার চোখ রীতিমতো ভয়ে বিস্ফারিত। মা, আমি ওকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করো আমি ওকে দেখতে পাচ্ছি। কাকে দেখলি? কল্যাণী রীতিমতো উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন। রীতিকা কাঁপতে কাঁপতে বললেন, একটা ছায়া জানালার বাইরে বারবার তাকিয়ে থাকে আমার দিকে। কল্যাণী জানালার দিকে তাকালেন, বাইরে কিছুই নেই, শুধু অন্ধকার আর জঙ্গলের ছায়া। তিনি রীতিকার কাঁধে হাত রেখে বললেন, তুই বোধহয় বেশি স্বপ্ন দেখেছিস মা, এখানে কিছুই নেই। কিন্তু রীতিকার চোখে যে ভয়টা ছিল তা কল্যাণীকে শান্ত হতে দিল না। পরের দিন সকালে শ্যামল বাজার থেকে ফিরে এসে দেখলেন রীতিকা উঠোনে বসে মাটির দিকে তাকিয়ে আছে। তার হাতে একটা কাঠি, যা দিয়ে সে মাটিতে অদ্ভুত কিছু আঁকিবুকি করছে। ত্রিভুজ আঁকছে আর একই সাথে কেমন যেন করছে।
কেমন যেন চিহ্ন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এগুলো কি রে ঋতু? হ্যাঁ, শ্যামল জিজ্ঞেস করলেন। ঋতিকা চমকে উঠল, যেন তার বাবার গলা শুনে সে বেশ ভয় পেয়ে গেছে। সে বলল, কিছু না বাবা, কিছু না। সে এইটা বলে মাটির উপরে পা ঘষে চিহ্নগুলো মুছে ফেলল। শ্যামলের বোনের সেদিন থেকেই যেন সন্দেহ জাগলো। তিনি গ্রামের পুরাহিত গৌরচন্দ্র বাবুর কাছে গেলেন। গৌরচন্দ্র ছিলেন গ্রামের সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি শুধু পূজা অর্চনাই করেন না, গ্রামের লোকেরা সমস্যার সমাধান করে থাকেন। শ্যামল তাকে ঋতিকার অদ্ভুত আচরণের কথা বললেন। গৌরচন্দ্রের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, এটা তো শুধু বোনের ভুল হতে পারে শ্যামল, তবে তুমি ওকে একটু নজরে নজরে রেখো, কেমন? যদি কিছু অস্বাভাবিক দেখো আমাকে জানাও, কেমন? কিন্তু যতদিন করালো ঋতিকার আচরণ আরো বেশি অদ্ভুত হতে লাগলো। সে প্রায় রাতে ঘুমের মধ্যে কথা বলতো, এমন এমন ভাষায় কথা বলতো যা যেন কেউ বুঝতে পারতো না। তার গলার স্বর বদলে যেত, গভীর এক কর্কশ কণ্ঠ হয়ে যেত। সোহম একদিন ভয় পেয়ে তার মাকে বলল, মা, দিদি রাতে অদ্ভুত কথা বলছিল, মনে হচ্ছিল ও দিদি নয়, অন্য কেউ কথা বলছে। করলেনি। আর শ্যামল ঠিক করলেন গ্রামের ডাক্তারবাবু রমেশ মুখোপাধ্যায়ের কাছে ঋতিকাকে নিয়ে যাবেন। রমেশ বাবু ঋতিকাকে পরীক্ষা করে বললেন, শারীরিকভাবে তো ঠিক আছে, তবে মনে হচ্ছে ওর উপর মানসিক একটা চাপ বেশি পড়েছে। কিছুদিন বিশ্রাম নিলে আশা করি ভালো হয়ে যাবে, চিন্তা করো না। তিনি কিছু ওষুধ দিলেন, কিন্তু ওষুধে কোনোই কাজ হলো না। ঋতিকার চোখের নিচে কালি যেন আরো গাঢ় হয়ে উঠল। তার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। এক রাতে গ্রামের বিদ্যুৎ চলে গেল। ঝড়ের রাতে যেমন নিস্তব্ধতা নেমে আসে, তেমনই একটা আবহাওয়া তৈরি হলো। ঋতিকার ঘর থেকে হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। শ্যামল আর কল্যাণী ছুটে গেলেন। ঋতিকা বিছানায় শুয়েছিল, তার শরীর যেন কাঁপছিল, চোখ দুটো উল্টে গেছে, তার মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ বের হচ্ছিল, যেন কেউ তার ভেতরে বসে কথা বলছে। কেউ যেন গভীরভাবে বিভৎস এক কণ্ঠে বলছে, ওকে ছেড়ে দাও, ও আবার ওকে ছেড়ে দাও। কল্যাণী ভয়ে কাঁদতে শুরু করলেন, কেঁদেই ফেললেন আর বললেন, এইটা কি হচ্ছে রে শ্যামল, আমার মেয়ের কি হয়েছে? শ্যামল কিছুই বলতে পারলেন না, শুধু ঋতিকার দিকে তাকিয়ে রইলেন, যেন তার নিজের মেয়েকে আর চিনতে পারছেন না। পরের দিন সকালে শ্যামল আবারও গৌরচন্দ্র বাবুর কাছে গেলেন। এবার তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। ঋতিকা রাতের চিৎকার, অদ্ভুত কথা আর সেই অমানসিক গলার কথা। গৌরচন্দ্র এবার গম্ভীর হয়ে বললেন, এটা তো মনে হচ্ছে না মানসিক কোনো সমস্যা, আর মনে হচ্ছে এখানে অলৌকিক কোনো ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমি আজ রাতে তোমাদের বাড়িতে যাব, কেমন? সন্তান আমার সঙ্গে সঙ্গে গৌরচন্দ্র চলে এলেন। তিনি একটা পুরনো বই নিয়ে এসেছিলেন, যার পাতাগুলো হলুদ হয়ে গেছে। বইটার নাম ছিল তন্ত্রসার। তিনি বললেন, আমার মনে হয় ঋতিকার উপরে কোনো অশুভ শক্তির আশ্রয় পড়ছে, আমি আজ রাতে একটা পূজা করব। কল্যাণী ভয় ভয় বললেন, এটা কি সত্যি সম্ভব গৌরচন্দ্রবাবু? আমার মেয়ের উপরে এটা কি ঠিক হবে? গৌরচন্দ্র শান্ত গলায় বললেন, আমি চেষ্টা করব, কিন্তু এই শক্তি যেটা বুঝতে পারছি প্রচন্ড প্রবল যদি হয়, তাহলে আমাদের আরো বড় কারো সাহায্য নিতে হবে। রাত গভীর হয়ে গেল। গৌরচন্দ্র পূজার জন্য একটা ছোট্ট বেদি তৈরি করলেন। ধূপের ধোঁয়া যেন ঘর ভরিয়ে দিল। ঋতিকাকে ঘরের মাঝখানে শুয়ে রাখা হলো। তার চোখ বন্ধ ছিল, কিন্তু তার শরীর ক্রমাগত কাঁপতে লাগলো। গৌরচন্দ্র মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ করে ঋতিকার শরীর থেকে একটা চিৎকার শোনা গেল, তুই বাবাকে কেন বিরক্ত করছিস? গলার তীব্রতা বিভৎস ছিল, এতটাই বিভৎস যে কেউ রীতিমতো ভয় পেয়ে যাবে। গৌরচন্দ্র থেমে গেলেন। তার গলায় রীতিমতো বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো, আর একই সাথে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। তিনি শ্যামলের দিকে তাকিয়ে বললেন, আমি যেটা বুঝতে পারছি, এটা আমার 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 হাতের বাইরে চলে গেছে। আমাদের কাশীপুরের সাধক রামকৃষ্ণ বাবুর সাথে কথা বলতে হবে।
রাতের সেই ঘটনা শ্যামলপুরে এক প্রকার ভাইরাল হয়ে গেল। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতে লাগলো ঋতিকার উপরে নাকি কোনো এক অশুভ শক্তি ভর করেছে। কেউ বলল এই জঙ্গলে পুরনো আত্মা নাকি জেগে উঠেছে, আবার কেউ বলল এইটা কোনো পুরনো শত্রুতার ফল। কিন্তু সবাই একমত ছিল ঋতিকার জীবন আর আগের মতো ছিল না। সবাই বুঝতে পারছিল ওর উপরে কোনো একটা জিনিস ভর করে আছে। শ্যামল আর কল্যাণী রামকৃষ্ণ বাবুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তারা জানত না এই যাত্রা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। শ্যামলপুর গ্রামের সকালটা যেন শান্তির পর্দা টেনে দেয় রাতের অস্বস্তিকর নিস্তব্ধতার উপরে। ধান ক্ষেতের সূর্যের আলো পড়ল সে ঝকঝক করে, আর দূরের জঙ্গল থেকে পাখির ডাক যেন ভেসে আসলো। কিন্তু শ্যামল মণ্ডলের বাড়িতে সে শান্তিটা ছিল না। ঋতিকার ঘরের দরজা বন্ধ হয়েছিল, সে ভেতরে কোনোভাবেই যেন শব্দ আসছিল না। কল্যাণী রান্নাঘরে ব্যস্ত থাকলেও তার বোন ছিল খুবই অস্থির। গত রাতের ঘটনার পর তার মাথা কেমন যেন করছিল। গৌরচন্দ্রের পূজা ব্যর্থ হয়েছে, আর ঋতিকার ওই অমানসিক বিভৎস কণ্ঠ তার কানে বারবার বাজছে। শ্যামল সকালে কাশীপুর সাধক রামকৃষ্ণের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তিনি তাড়াতাড়ি একটা পুরনো কাপড়ের ব্যাগ, কিছু জিনিসপত্র গুছিয়ে নিলেন, একটা জলের বোতল নিলেন, কিছু শুকনো খাবার আর ঋতিকার জন্য একটা শাল। তিনি কল্যাণীকে বললেন, এই শোনো, আমি আজই ওই রামকৃষ্ণ বাবুর কাছে যাচ্ছি, তুমি ঋতিকার পাশে থাকো, কেমন? ওই কিন্তু একা ছিল না, কোনোভাবেই না। কল্যাণী মাথা নাড়লেন, কিন্তু তার চোখে এক প্রকার ভয় যেন জমে গেছিল। শ্যামল, যদি ওর কিছু হয়ে যায়? তিনি ফিসফিস করে বললেন। শ্যামলের মুখ যেন গম্ভীর হয়ে গেল আর বলল, কিছু হবে না, আমি রামকৃষ্ণ বাবুর সাথে আসবো, কেমন? ওনাকে নিয়ে আসবো, তিনি সব কিছু ঠিক করে দেবেন। কিন্তু তার কণ্ঠে যে আত্মবিশ্বাসের অভাবটা ছিল তা কল্যাণী দেবী ঠিকই বুঝতে পারছিলেন। শ্যামল বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি গ্রামের পথ ধরে হাঁটতে লাগলেন, যেখানে মাটির রাস্তা জঙ্গলের দিক থেকে মিলিয়ে গেছে। কাশিমপুর ছিল প্রায় 30 কিলোমিটার দূরে একটা ছোট্ট শহর, যেখানে রামকৃষ্ণ থাকতেন, আর গ্রামের লোকেরা তাকে সাধক বলে ডাকত। কিন্তু তার সম্পর্কে গল্প জড়িয়েছিল, প্রচন্ড রহস্যময় সেই গল্প। কিন্তু লোকেরা বলতো তিনি অশুভ শক্তির সঙ্গে নাকি লড়াই করতে পারেন। কেউ কেউ বলতো তিনি নিজেই কিছু অলৌকিক শক্তির অধিকারী। শ্যামলের মনে এই গল্পগুলো যেন ঘুরছিল, কিন্তু তার কাছে এখন ঋতিকার জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এদিকে ঋতিকার ঘরে অদ্ভুত নীরবতা বিরাজ করলো। কল্যাণী দরজার কাছে দাঁড়িয়ে কান পেতে শুনলেন, ভেতরে কোনো সারা শব্দ নেই। তিনি ধীরে ধীরে দরজা খুললেন। ঋতিকা বিছানায় শুয়েছিল, তার চোখ বন্ধ ছিল, শরীরটা নিথর হয়ে গেছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি, যেন কোনো কিছু এক গোপন থেকে দেখছে। কল্যাণী কাছে গিয়ে তার কপালে হাত রাখলেন, ঠান্ডা বরফের মতো হাত। ঋতু, মা, ঘুম থেকে উঠো, উঠো না মা। কল্যাণী আলতো করে ডাকলেন। ঋতিকার চোখ খুলে গেল, কিন্তু সেটা তার নিজের চোখ ছিল না। তার চোখে বনি যেন কালো কুয়াশার মতো ঢেকে গেছে, আর তার দৃষ্টিতে কোনো উষ্ণতা ছিল না। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে কল্যাণীর দিকে তাকালো। সে বলে উঠল, তুই কে? তার গলার কণ্ঠটা আরো বেশি কর্কশ হয়ে গেল, আর তিনি বললেন, আমাকে ডিস্টার্ব করিস না, বিরক্ত করিস না আমাকে। ঋতুর মা বললেন, আমি তোর মা, তুই কেমন করে কথা বলছিস? ঋতিকা হাসলো, একটা ঠাট্টা অদ্ভুত বিদ্রুপের হাসি। বা, আমার কোনো মা নেই। তারপর সে হঠাৎ করে উঠে বসলো। তার শরীর নাড়াচাড়া ছিল অস্বাভাবিক, যেন কোনো পুতুলকে কেউ টানছে। কল্যাণী ভয় পেঁচিয়ে দরজার দিকে চলে গেলেন। তিনি বললেন, তুই ঋতিকা না, আমার মেয়ে কোথায়? ঋতিকা মাথা নাড়লো, তার চোখে অদ্ভুত চকচকে একটা ভাব। তোর মেয়ে এখানে আছে, তো সে এখন সম্পূর্ণ আমার। সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। তার পায়ের নড়াচড়া ছিল খুবই অস্বাভাবিক, যেন মাটিতে না হেঁটে ভাসছে। কল্যাণী চিৎকার করে উঠলেন, বললেন, সোহম, সোহম, এদিকে আয়। সোহম, যে বাইরের উঠোনে খেলছিল, সে দ্রুত ছুটে এলো। সে দরজার কাছে দাঁড়িয়ে ঋতিকাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় হিমশীতল হয়ে গেল। সে বলল, দিদি, তুমি কি করছো এটা? তার কণ্ঠ যেন কাঁপছিল। ঋতিকা তার দিকে তাকালো, আর তার চোখে মুখে একটা হাসি যেন ফুটে উঠল। সে বলে উঠল, তুই ছোট, তাই না? তুই জানিস না
জানিস না তার আমি কে? এই বলে সে এগিয়ে এলো। তার হাত পা কাঁপছিল, যেন কিছুটা ধরতে চায়। কল্যাণী দ্রুত সোহমকে পেছনে টেনে নিলেন। দূরে থাক, দূরে থাক, আমি বলছি দূরে থাক। তিনি একটু পিতলের থালাটা তুলে নিলেন, যেন তাদের নিজেকে বাঁচাতে পারেন। ঋতিকা হঠাৎ করে থেমে গেলেন, তার চোখ বন্ধ হয়ে গেল। সে তার বাঁকে ধরে পড়ে গেল। কল্যাণী আর সোহম ছুটে গিয়ে তাকে ধরলেন। তার শরীর আবারও ঠান্ডা হয়ে গেল, কিন্তু এবার তার মুখে কোনো হাসি ছিল না। শ্যামল এদিকে কাশীপুর গিয়ে পৌঁছলেন। বাসটা ছিল পুরনো, ধুলোবালি মাখা। বাইরে গাছপালার ধান ক্ষেতের দৃশ্য দেখতে দেখতে তিনি ভাবছিলেন কিভাবে ঋতিকার জীবনে এত ভয়াবহ বদল চলে এলো বা পরিবর্তন ঘটলো। মাত্র কয়েক মাস আগেও সে গ্রামের মেয়েদের সঙ্গে হেসে খেলে খুব সুন্দরভাবে জীবনযাপন করছিল, সোমের সঙ্গে দৌড়াদৌড়ি করত। এখন সে যেন তার মেয়ে নয়। বাসে এক বৃদ্ধ সহকারী, যার মুখে গভীর খাঁজ পড়া দাড়ি, শ্যামলের দিকে দাঁড়িয়ে বললেন, কোথায় যাচ্ছেন ভাই? শ্যামল একটু ইতস্তত করে বলল, কাশীপুর যাচ্ছি, রামকৃষ্ণ বাবুর কাছে। বৃদ্ধের চোখ যেন শুরু হয়ে গেল। ও, সাধক রামকৃষ্ণ, তিনি তো সাধারণ মানুষ নন। শুনেছি তিনি নাকি অশুভ শক্তির সঙ্গে কথা বলতে পারেন, জিন ভূত তাড়াতে পারেন। শ্যামলের গা যেন শিরশির করে উঠল। আমার বের উপরে কিছুটা হয়েছে, আমি তাকে বাঁচাতে চাই। বৃদ্ধ বাঁধা নাড়লেন। সাবধানে, সাবধানে থাকবেন, এই শক্তিগুলো কিন্তু সহজে ছাড়ে না, বুঝতে পেরেছেন? বাসটা একটু ঝাঁকুনিতে থামলো, আর শ্যামল দেখলেন কাশীপুরের ছোট্ট বাস স্ট্যান্ডে তিনি চলে এসেছেন। রামকৃষ্ণ বাবুর আশ্রম ছিল শহরের প্রান্তে একটা পুরনো বট গাছের নিচে। আশ্রম বলতে একটা ছোট্ট মাটির বাড়ি, যার চারিপাশে ধূপের গন্ধ আর ফুল যেন আছে। শ্যামল দরজায় টোকা দিলেন। একজন যুবক, যার পরনে সাদা ধুতি, তিনি দরজা খুললেন। আপনি শ্যামল মণ্ডল? তিনি জিজ্ঞেস করলেন। শ্যামল অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? যুবকটা হাসলো আর বললেন, গুরুজি বলেছিল আজ একজন বাবা তার মেয়ের জন্য আসবেন, ভেতরে আসুন। শ্যামলের মনে এক প্রকার অদ্ভুত অনুভূতি জাগলো। রামকৃষ্ণ বাবুকে সত্যি এত ক্ষমতাশালী। আশ্রমের ভেতরে একটা ছোট্ট ঘরে রামকৃষ্ণ বাবু বসেছিলেন। তিনি ছিলেন মাঝবয়সী, লম্বা দাড়ি আর গভীর চোখ নিয়ে দাঁড়িয়েছিলেন। তার দৃষ্টিতে যেন অলৌকিক শক্তি ছিল। শ্যামল, তোমার মেয়ের কথা বলো, তিনি শান্ত গলায় বললেন। শ্যামল সমস্ত ঘটনা খুলে বললেন। ঋতিকার সাথে কি কি অদ্ভুত আচরণ ঘটেছে, রাতের চিৎকার, সে বিভৎস কণ্ঠ, আর গৌরচন্দ্রবাবুর ব্যর্থ পূজার ঘটনা। রামকৃষ্ণ বাবু চুপ করে শুনলেন, তারপর বললেন, এটা তো কোনো সাধারণ শক্তি নয়, এটা পুরনো, খুব পুরনো কিছু। তোমার বের শরীরে একটা আত্মা ভর করেছে, বুঝতে পেরেছ? যে তার নিজের ইচ্ছা পূরণ করতে চায়। শ্যামলের গলা যেন শুকিয়ে গেল। কিন্তু এইটা কিভাবে সম্ভব? আমার বে তো কোনো অন্যায় করেনি, কারো শত্রুতাও ছিল না কারোর সাথে। রামকৃষ্ণ বাবু বলেন, শোনেন, এই প্রেতগুলোর সবসময় অন্যায়ের শিকার খোঁজে। কখনো কখনো তারা দুর্বল মনের মানুষকে বেছে নেয়। ঋতিকার মন নিশ্চয় দুর্বল ছিল, তাই তাকে বেছে নিয়েছে। আমাকে তার কাছে নিয়ে চলো, আমি দেখি কি করতে পারি। শ্যামল আর রামকৃষ্ণ বাবু সন্ধ্যার আগে শ্যামলপুর ফিরে গেলেন। বাড়িতে পৌঁছে তারা দেখলেন কল্যাণী আর সোহম উঠোনে বসে কাঁদছে। কি হয়েছে? শ্যামল চিৎকার করে উঠলেন। কল্যাণী হাঁপাতে হাঁপাতে বললেন, সীতু, সীতু, ও আবার আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমি ওকে ঘরে রেখেছি। রামকৃষ্ণর কোনো কথা না বলে ঋতিকার ঘরের দিকে রীতিমতো এগিয়ে গেলেন। দরজা খুলতে একটা ঠান্ডা হাওয়া যেন তাদের গায়ে লাগলো, যেন ঘরের ভেতরে শীতের কুয়াশা জমে গেছে। ঋতিকা বেশিতে বসেছিল, তার চারপাশে মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, যার চোখ বন্ধ কিন্তু ঠোঁট যেন নড়ছিল, যেন কোনো অদৃশ্য মানুষের সঙ্গে কথা বলছে চোখ বন্ধ করে। রামকৃষ্ণ বাবু একটা ধূপ জ্বালালেন। ধোঁয়া ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ল, আর ঋতিকা হঠাৎ করে চোখ খুলল আর বলল, তুই কে? সে চিৎকার করে উঠল, তার গলা আবারও সে বিভৎস হয়ে গেল। সে বলল, তুই আমাকে বিরক্ত কেন করছিস? রামকৃষ্ণ বাবু শান্ত গলায় বললেন, আমি তোর কাছে এসেছি কারণ তুই এই বের শরীরে থাকার যোগ্য নস, বুঝতে পেরেছিস? সত্যি করে বল, তুই কে? কেন এসেছিস এখানে? ঋতিকা হাসলো, একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি, আর সে বলল,
তো সবাই। আমি জঙ্গলের ছায়া, এ মাটির অভিশাপ, যে আমার, তুই আমায় কিছুই করতে পারবি না। রামকৃষ্ণ তার ব্যাগ থেকে একটা পুরনো তামার পাত্র বের করলেন, তার বংশ পড়তে শুরু করলেন, আর পাত্র থেকে অদ্ভুত একটা আলো যেন বেরিয়ে আসছিল। ঋতিকা চিৎকার করে উঠল, তার শরীর যেন কাঁপতে লাগলো, আর বলল, না না, আমি যাব না। সে চিৎকার করে বলল, আর তার শরীর যেন বেশেতে লুটিয়ে পড়ল। কিন্তু রামকৃষ্ণ বাবুর মুখে কোনো হাসি ছিল না। তিনি শ্যামলের দিকে তাকিয়ে বললেন, এটা তো কেবল শুরু মাত্র। এই শক্তি অনেক বেশি শক্তিশালী, আমি যা বুঝতে পারছি। আমার আরো সময় লাগবে। রাত গভীর হলো। ঋতিকার ঘর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ যেন আসছিল, আর জঙ্গলের দিক থেকে অদ্ভুত শব্দ আসছিল। শ্যামল আর কল্যাণী বাইরে বসে প্রার্থনা করছিলেন, আর সোহম ভয় তার বাইরে কোলে বুক লুকিয়েছিল। রামকৃষ্ণ বাবু ঘরের ভেতরে একদম যেন একা ছিল। ঋতিকার সঙ্গে লড়াই করছিল এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কিন্তু কেউ জানতো না এই লড়াই শুধু ঋতিকার শরীরের জন্য নয়, এটা ছিল শ্যামলপুরের অতীতের এক অন্ধকার গোপনের সঙ্গে জড়িত, যা ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে। শ্যামল বন্ডরের বাড়ির চারপাশে এক অদ্ভুত অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। জঙ্গল থেকে আর পাখির ডাক ভেসে আসছিল না, এমনকি রাতের বাতাসও যেন থেমে গিয়েছিল। ঋতিকার ঘরের ভেতর থেকে মাঝে মাঝে অস্পষ্ট শব্দ ভেসে আসছিল, যেন কেউ ফিসফিস করছে বা কোনো ভারী জিনিস বেঁচে খসছে। রামকৃষ্ণ বাবু ঘরের মাঝখানে বসেছিলেন, তার হাতে সে পুরনো তামার পাত্র ছিল, যার থেকে মৃদু আলো বের হচ্ছিল। ধূপের ধোঁয়া যেন ঘরে ছড়িয়ে পড়ছিল, কিন্তু তা যেন ঘরের অন্ধকারকে আরো বেশি ঘনীভূত করে তুলছিল। ঋতিকা বেঁচেতে শুয়েছিল, তার হাত পা দড়ি দিয়ে বাঁধা, কেননা সে যে কোনো সময় বিভৎস ঘটনা ঘটিয়ে দিতে পারে। তার শরীর কাঁপছিল না, কিন্তু তার বুকে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সেই কোনো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। রামকৃষ্ণ বাবু মঞ্চ পড়া শুরু করলেন, তার গলা শান্ত কিন্তু ধীর। শ্যামল আর কল্যাণী দরজা বাইরে দাঁড়িয়েছিলেন, তাদের মুখে উৎকণ্ঠার ভয় যেন মিশে একাকার হয়ে গেল। সোহম তাদের পাশে ছিল, আর ছোট হাতে তার বাঁয়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছিল। মা, দিদি ঠিক হয়ে যাবে তো, তাই না? সে ফিসফিস করে বলল কথাটা। কল্যাণী আর কিছুই বলতে পারলেন না, শুধু তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হঠাৎ ঋতিকার শরীর থেকে অদ্ভুত এক তীক্ষ্ণ চিৎকার যেন ভেসে এলো। সে বলে উঠল, তোরা আমাকে ছাড়তে পারবি না, ছাড়াতে পারবি না। গলাটা ছিল কর্কশ, বিভৎস পুরুষালী কণ্ঠ। রামকৃষ্ণ বাবু থামলেন না, তিনি মন্ত্র চালিয়ে গেলেন। তার হাত থেকে রীতিমতো পাত্রটা কাঁপছিল। ঋতিকার শরীর হঠাৎ করে উঠে বসলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরেছে। তার চোখ খোলা, কিন্তু মনে ছিল না, শুধু সাদা অংশ যেন তা কোথাও লুকিয়ে গেছে। রামকৃষ্ণ বাবু অদ্ভুত শান্ত গলায় বললেন, তুই কে? এ বেগে কেন বেঁচে নিয়েছিস, সত্যি করে বল। ঋতিকার ঠোঁট যেন কেঁপে উঠল, আর তার মুখ থেকে একটা হাসি বেরিয়ে এলো, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। আমি এই মাটির অংশ, আমি জঙ্গলের ছায়া, আমি আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। শ্যামলের গলা যেন শুকিয়ে গেল। সে বলল, এইটা কি বলছে রামকৃষ্ণ বাবু? আবার বের কি হয়েছে বলুন না। তিনি দরজার কাছ থেকে চিৎকার করে উঠলেন। রামকৃষ্ণ বাবু হাত তুলে তাকে চুপ করতে বললেন, আর বললেন, শান্ত হও শ্যামল, শান্ত হও। এই শক্তি ঋতিকার শরীরে আশ্রয় নিয়েছে, কিন্তু এর উৎস কিন্তু এই বাড়িতে নয়, এটা এই গ্রামের বাটির সঙ্গে জড়িত। কল্যাণী কাঁপতে কাঁপতে বললেন, মানে কি? এই বাড়ি, জঙ্গল, এর মধ্যে কি আছে? রামকৃষ্ণ বাবু গম্ভীর কণ্ঠে বললেন, এই জঙ্গলে একটা পুরনো মন্দির আছে, তাই না? সেই ধ্বংস হয়ে গেছে অনেক বছর আগে, কিন্তু যে শক্তি সেখানে বন্দী ছিল তা মুক্ত হয়ে গেছে। আমার মনে হয় ঋতিকা কোনোভাবে সেই শক্তির সংস্পর্শে চলে এসেছে। শ্যামলের মনে পড়ে গেল, গ্রামের বুড়োরা বলতো জঙ্গলের গভীরে একটা মন্দির ছিল, যেখানে অশুভ আত্মাদের শান্ত করার জন্য পুজো করা হতো। কিন্তু একটা ঝড়ের রাতে মন্দিরটা যেন ধ্বংস হয়ে যায়, আর তারপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। কিন্তু ঋতিকা তো কখনো জঙ্গলে যায়নি, শ্যামল বলে উঠল। রামকৃষ্ণবাবু মাথা নাড়লেন আর বললেন, জঙ্গলে যাওয়ার দরকার নেই, এই শক্তির নিজ থেকে এসেছে। ঋতিকার মন খুবই দুর্বল ছিল, অথবা কোনো কারণে এই শক্তির কাছে সে আকর্ষণে
প্রচন্ড আকর্ষণীয় উঠেছে, বুঝতে পেরেছ? হঠাৎ ঋতিকার শরীর থেকে আরেকটা চিৎকার বেরিয়ে এলো। তোরা আমার কথা শুনবি না? শোন, বন দিয়ে শোন, আমি মেয়েকে ছাড়বো না। তার শরীর রীতিমতো মাটিতে লুটিয়ে পড়লো আর তার হাত পা দড়ি দিয়ে ছিঁড়ে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে লাগলো। রামকৃষ্ণ বাবু দ্রুত তার পকেট থেকে ছোট্ট একটা কালো পাথর বের করলেন, যার উপরে অদ্ভুত চিহ্ন খোদাই করা। তিনি পাথরটা ঋতিকার কপালে ছুঁয়ে বঞ্চ পড়তে শুরু করলেন। ঘরের ভেতরে অদ্ভুত এক ঠান্ডা বাতাস যেন বয়ে গেল। ধোঁয়া যেন ঘন হয়ে একটা আকৃতি তৈরি করছিল, একটা অস্পষ্ট ছায়া যার কোনো মুখ ছিল না, কিন্তু যার চোখ যেন ঘরের সবাইকে গিলে ফেলতে চাইছিল। কল্যাণী রীতিমতো ভয় চিৎকার করে উঠলেন, আর সোহম তার মায়ের কোলে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। এইটা কি? শ্যামল যেন ফিসফিস করে বললেন। রামকৃষ্ণবাবু শান্ত গলায় বললেন, এটাই সেই শক্তি, এটা ঋতিকার শরীরটা ছাড়তে চায় না, কিন্তু আমি ওকে বাধ্য করব, শরীর ওকে ছেড়ে যেতেই হবে। তিনি পাথরটা শক্ত করে ধরলেন, আরো জোরে মঞ্চ পড়তে লাগলেন। ঋতিকার শরীর যেন কাঁপতে শুরু করলো, আর তার মুখ থেকে অদ্ভুত শব্দ বেরিয়ে আসতে লাগলো, যেন কেউ যেন কাঁদছে, কেউ হাসছে, আর কেউ চিৎকার করছে। সব যেন একসঙ্গে হচ্ছে। ঘরের বাইরে জঙ্গল থেকে অস্বাভাবিক শব্দ যেন ভেসে এলো। এটা ছিল না পাখির ডাক, বাতাসের সনসন শব্দ, এটা ছিল এক গভীর গর্জনের মতো শব্দ, যেন জঙ্গলের মাটির নিচ থেকে কাঁপছে। শ্যামলের গা শিরশির করে উঠল। এইটা কি রামকৃষ্ণবাবু? এটা কি আমাদের উপরে রেগে আছে নাকি? রামকৃষ্ণবাবু চোখ বন্ধ করে বললেন, এটা রেগেছে, কিন্তু আমার উপরে নয়, এটা ভয় পাচ্ছে। আমি এটার সত্যিকারের নাম জানতে চাই। তিনি ঋতিকার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? সত্যি করে বলো, তুমি কেন এই মেয়েকে বেছে নিয়েছো? ঋতিকার শরীর থেকে একটা হাসি যেন বেরিয়ে এলো, কিন্তু এবার তার শরীর ছিল দুর্বল। তুই তুই আমার নাম জানতে চাস? আমার নাম এই বাটিতে লেখা আছে, এই জঙ্গলের গাছের পাতায় লেখা আছে, এই গ্রামের পুরনো গল্পে লেখা আছে। আমি সেই যাকে তোরা অনেক আগে ভুলে গেছিস। রামকৃষ্ণবাবু গম্ভীর হয়ে বললেন, তুই যে হোস না কেন, তুই এই মেয়ের শরীরে থাকতে পারবি না, বুঝতে পেরেছিস? আমি তোকে বের করেই ছাড়বো। তিনি তার ব্যাগ থেকে একটা পুরনো কাগজ বের করলেন, যার উপরে লাল কালিতে কিছু চিহ্ন আঁকা ছিল। তিনি সেটা ঋতিকার বুকের উপরে রাখলেন আর মঞ্চ পড়া শুরু করলেন, আর মঞ্চটা আরো তীব্র হলো। হঠাৎ করে ঘরের জানালা কাঁচ রীতিমতো ভেঙে গেল। একটা ঠান্ডা কালো কুয়াশা ঘরে ঢুকে পড়লো, যেন কেউ দরজা খুলে দিয়েছে। কুয়াশার মধ্যে আকৃতিটা তৈরি হলো বিভৎস লম্বা কালো ছায়া, যার হাত দুটো অস্বাভাবিক লম্বা ছিল, আর মুখে এক বিকৃত হাসি। কল্যাণী ভয়ে রীতিমতো পিছিয়ে গেলেন, আর শ্যামল সোহমকে কোলে তুলে নিলেন আর বললেন, এইটা কি রামকৃষ্ণবাবু? আমরা এখন কি করব? রামকৃষ্ণবাবু বললেন, ভয় পেও না, ভয় পেও না, এটা আমাকে ভয় দেখাতে চায়, কিন্তু আমি প্রস্তুত আছি। তিনি তার একটা ছোট্ট ত্রিশূল তুলে নিলেন হাতে, যার মাথায় একটা লাল পাথর জল করছিল। তিনি ত্রিশূলটা কুয়াশার দিকে তাক করে বললেন, তুই যে হোস না কেন, তুই ঘর থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? কুয়াশার আকৃতি হাসলো, আর তার হাসি যেন ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। তিনি বললেন, তুই আমাকে থামাতে পারবি না সাধক, পারবি না। আমাকে নিয়ে যাব। ঋতিকার শরীর হঠাৎ করে উঠে দাঁড়ালো, আর তার হাত পা রীতিমতো দড়ি ছিঁড়ে ফেললো। সে ধীরে ধীরে রামকৃষ্ণর দিকে এগিয়ে গেল, আর তার চোখে কালো কুয়াশা যেন ছড়িয়ে পড়ল। রামকৃষ্ণ বাবু পিছিয়ে গেলেন না। তিনি ত্রিশূলটা শক্ত করে ধরে বললেন, তোর সময় শেষ হয়ে গেছে, আমি তোর নাম জানি, বুঝতে পেরেছিস? তিনি একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করলেন, যা মানুষের ভাষার মতো ছিল না। ঋতিকার শরীর যেন থমকে গেল, আর কুয়াশার আকৃতি ধীরে ধীরে কাঁপতে লাগলো। দা দা, তুই জানিস না, সে চিৎকার করে উঠল। হঠাৎ করে ঋতিকার শরীর বেঁচেতে পড়ে গেল, আর কুয়াশা জানালাতে বেরিয়ে গেল। ঘরে একটা অস্বাভাবিক শান্তি নেমে এলো। রামকৃষ্ণ বাবু ক্লান্ত মুখে শ্যামলের দিকে তাকিয়ে বললেন, শোনেন, এটা কিন্তু এখনো শেষ হয়নি। আমি এটাকে দুর্বল করেছি মাত্র, কিন্তু এটা ফিরে আসবে। আমাদের জঙ্গলে সে বন্দিরে যেতে হবে। শ্যামল বাবু রীতিমতো অবাক হয়ে বললেন, বন্দিরে? সেটা তো ধ্বংস হয়ে গেছে। রামকৃষ্ণ বাবু গম্ভীর মুখে বললেন, ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ভিত্তি কিন্তু এখনো আছে। আর এখানে এক শক্তির উৎস, আমাদের সেখানে অবশ্যই যেতে হবে, আর অবশ্যই ঋতিকাকে সাথে করে নিয়ে যেতে হবে।
কল্যাণী যেন কেঁদে ফেললেন। আমার মেয়েকে জঙ্গলে নিয়ে যাবেন, ওই অভিশপ্ত জায়গায়? না না না, আমি এটা হতে দেব না। রামকৃষ্ণ বাবু শান্ত গলায় বলেন, কল্যাণী, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু এটা ছাড়া রীতিকাকে বাঁচানো যাবে না। এই শক্তি তার শরীরে থাকলে সে কোনোভাবেই বাঁচবে না, বিশ্বাস করো। রাতের বাকিটা সময় কেটে গেল অস্বস্তিকর এক নীরবতায়। রীতিকা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার শ্বাস প্রশ্বাস খুবই অস্বাভাবিক ছিল। মাঝে মাঝে থেমে যাচ্ছিল, যেন কেউ তার ভেতরে লড়াই করছে। শ্যামল আর কল্যাণী সারা রাত জেগে রইলেন, আর সোহম তার দিদির পাশেই বসে হাত ধরে রইল। পরের দিন সকালে রামকৃষ্ণ বাবু শ্যামলকে বললেন, আমাদের আজই জঙ্গলে যেতে হবে, কিন্তু তার আগে আমি এই গ্রামের পুরোদের সঙ্গে কথা বলতে চাই। এই মন্দিরের গল্প আমার নিজের জানা দরকার আগে। শ্যামল গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ নিতান্ত দাসের কাছে নিয়ে গেলেন। নিতান্ত ছিলেন প্রায় 90 বছর বয়সী, তার চোখ ঝাপসা, কিন্তু স্মৃতি এখনো তীক্ষ্ণ। তিনি ধীরে ধীরে বললেন, এই মন্দিরটা ছিল কালী মায়ের, কিন্তু সেইখানে শুধু কালী পুজো হতো না, গ্রামের পুরাহিতরা অশুভ আত্মাদেরও শান্ত করত। এক রাতে অনেক বছর আগে একটা ভুল হয়েছিল, একটা পূজা অসম্পূর্ণ রয়ে গেছিল। তারপর থেকে মন্দিরটা ধ্বংস হয়ে যায়, আর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। রামকৃষ্ণ বাবু জিজ্ঞেস হলেন, কি ভুল হয়েছিল বলুন তো? নিতান্ত বাবু চুপচাপ করে থাকলেন। তারপর কিছুক্ষণ পরে ফিসফিস করে বললেন, একটা আত্মাকে বন্দি করার জন্য পুজো হইতেছিল, বুঝতে পারছেন? কিন্তু পুরাহিত ভুল মন্ত্র পড়ে ফেলেন, আত্মা মুক্ত হয়ে যায়, আর সে প্রতিশোধ নিতে যায়। রামকৃষ্ণ বাবু মুখ যেন গম্ভীর হয়ে গেল। আর সেই আত্মা এখন রীতিকার শরীরে? নিতান্ত বাবু মাথা নাড়লেন আর বলেন, হতে পারে, কিন্তু সাবধান সাধু, এই আত্মাকে তো ক্ষমা করে না। সন্ধ্যা নামার আগে রামকৃষ্ণ বাবু, শ্যামল আর কয়েকজন গ্রামবাসী রীতিকাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। রীতিকা তখনও ঘুমে, তার শরীরটা দুর্বল হয়ে গেছে। রামকৃষ্ণ বাবু তার হাতে সেই কালো পাথরটা ধরিয়ে দিলেন, যেন শক্তিটা তাকে আবারও আক্রমণ করতে না পারে। জঙ্গলের পথ ছিল প্রচণ্ড অন্ধকার। গাছের ডালপালা যেন হাত বাড়িয়ে তাদের ধরতে চাইছিল। দূরে কোথাও একটা শিয়ালের হুক্কা হওয়ার ডাক শোনা যাচ্ছিল, আর তার শব্দ জঙ্গলের নীরবতাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলছিল। হঠাৎ রীতিকার শরীর কেঁপে কেঁপে উঠল। সে চোখ খুলল, সে তার মুখে সেই হাসিটা ফিরে এলো। তোরা আমাকে এখানে নিয়ে এসেছিস? ভালো, বিকালে আমি আরো শক্তিশালী হব। রামকৃষ্ণ বাবু থমকে গেলেন। তিনি শ্যামলের দিকে তাকিয়ে বললেন, আমাদের দ্রুত যেতে হবে। মন্দিরের ভিত্তি এখান থেকে কিন্তু বেশি দূরে নয়। কিন্তু জঙ্গলের মধ্যে যেন কিছু একটা তাদের পিছু নিয়েছিল। পায়ের শব্দ, পাতার খসখস, আর মাঝে মাঝে একটা ফিসফিসের শব্দ, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। শ্যামল হাত কাঁপতে লাগলো, কিন্তু সে হৃদিকার হাত শক্ত করে ধরে রাখলো। অবশেষে তারা মন্দিরে পৌঁছে গেল। ভাঙা পাথরের দেয়াল, মাটিতে ছড়িয়ে থাকা ভাঙা মূর্তি, আর একটা অদ্ভুত গন্ধ, যেন পোড়া মাংস আর ধূপ মিশে আছে। রামকৃষ্ণ বাবু বললেন, এখানে সব শুরু হয়েছিল, আর এখানে আমাদের সবটা শেষ করতে হবে। কিন্তু রীতিকা হঠাৎ করে হেসে উঠল, শেষ? তোরা কিছুই শেষ করতে পারবি না। এই বাটি আমার, এই জঙ্গল আমার, এই মেয়েকে আমি শেষ করে দেব। চোখ যেন তার কালো হয়ে গেল, আর শরীর থেকে অদ্ভুত ধোঁয়া বেরিয়ে গেল, যা সবাইকে পেছনে ঠেলে দিল। সবাই লক্ষ্য করলো রীতিকার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, যেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে। সবাই রীতিমতো এক প্রকার চিৎকার করতে শুরু করলো, ছটফট করতে শুরু করলো। রীতিকা রামকৃষ্ণ বাবু ত্রিশূলটা তুলে ধরলেন, আর তার মুখে একটা ভয়ের ছায়া যেন পড়ল, আর বলল, এটা আমার ভাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জঙ্গলের ছায়া তৈরি হলো, বড় অন্ধকার। রীতিকা এগিয়ে আসছিল, তার হাসিতে যেন অন্ধকার প্রতিধ্বনিত মিশে যাচ্ছিল। হঠাৎ করে সবাই লক্ষ্য করলো রীতিকার শরীরটা একেবারে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, একেবারে দুমড়ে মুচড়ে মুচড়ে একটা সময় একেবারেই যেন মুহূর্তেই তার শরীর থেকে ফেনা বেরিয়ে আসলো, এবং একই সাথে সবাই লক্ষ্য করলো রীতিকা ছটফট করতে করতে মুহূর্তেই তার চোখ নিথর হয়ে গেল। সবাই চিৎকার করে কান্না শুরু করলেন। তার মা, রীতিকার মা কান্না করা শুরু করলেন। শ্যামল কান্না করা শুরু করলেন। রামকৃষ্ণ বাবু হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলেন। এটা কি হলো?
কিভাবে সম্ভব, তিনি যেন নিজেকে বিশ্বাস করতে পারছেন না। এই কাজের এতটা কাছাকাছি আসার পরেও কিভাবে তিনি এরকম ভয়াবহ শক্তির কাছে হেরে গেলেন। রামকৃষ্ণ বাবু রীতিমতো হতভম্বের মতো তাকিয়েছিলেন। তার কিছুই করার ছিল না সেদিন। তিনি শ্যামলকে বললেন, আমাকে ক্ষমা করবেন, এই প্রথম কোনো কেস আমি ধরতে পারলাম না। ও আজকে ওই জিন, ওই শয়তান, ওই প্রেত আমার কাছে জিতে গেছে। আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দিবেন শ্যামলবাবু। শ্যামলবাবু আর কিছুই বললেন না। তার মেয়ের মৃতদেহটা কোলে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এরপর শ্যামলবাবুর জীবনটা বদলে যায়। কলিনী দেবী পাগল হয়ে যান আর শ্যামলবাবু ডিজাইড করেন। আর ছোট ভাই সোহম এখনো তার চাচার বাড়িতেই বসবাস করেন। এভাবে একটা ছোট্ট ভুলের কারণে ঋতিকা নামের সে মেয়েটা সেদিন মারা যায়। যে ভাই, এটাই ছিল ঘটনা। আমি ফিরোজ খান। যদি ঘটনাটি ভালো লাগে আপনি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়েল, আমরা কিন্তু শুনে ফেললাম এবং একের সাথে দেখেও ফেললাম আজকের ঘটনা। ঋতিকা, ঘটনার নামই ছিল ঋতিকা। ও মাই গড, আমরা কিন্তু ঋতিকা নামে আরেকটা স্টোরি শুনছিলাম, জায়ান্ট জিনের স্টোরি। ওটা ডেফিনেটলি আলাদা। এটা হচ্ছে হৃদিকা, ওটা হচ্ছে ঋতিকা। দুটার ভিতরে পার্থক্য আছে। আশা করছি আপনাদের বেশ ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ভাই রে ভাই, হোয়াট এ স্টোরি। দিস ইজ বেসিক্যালি মানে হাড় হিম করা একটা ব্যাপার ছিল। দিস ইজ বিউটিফুল, বিউটিফুল বলতে হবে। বিউটিফুল স্টোরি ম্যান। ওয়াও ওয়াও, জাস্ট হতভম্ব হয়ে গেলাম স্টোরিটা পড়ে। সিরিয়াসলি অ্যামেজিং স্টোরি টেলিং ছিল। এবং একই সাথে বলবো, ফিরোজ ভাই, আপনি সবসময় ঘটনা লেখেন, এরকম অদ্ভুত ভয়াবহ ঘটনা কীভাবে লেখেন আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট ভাই ফাটিয়ে ফেলেছেন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফিরোজ ভাই আপনাকে। সো বন্ধুরা, আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলবো, কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কেমন লাগছে আমাদের এই আয়োজন, এটা কিন্তু কমেন্টে জানতে চাই। এই আয়োজন যদি আপনাদের কাছে পছন্দ হয়, ডেফিনেটলি আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আমি সপ্তাহে 3 দিন করে বা 4 দিন হলেও আমি ভিডিওতে আপনাদেরকে ঘটনা শোনাবো বলে মনস্থির করেছি। বাট আপনাদের অনেক বেশি লাইকস লাগবে, সাপোর্ট লাগবে, অ্যান্ড ডেফিনেটলি আপনাদের সেরা সেরা কমেন্ট তো লাগবেই। আর বলবো যে এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন। এই চ্যানেলে ভ্যারাইটি আকারের সব স্টোরি পাবেন, ভ্যারাইটি সব কন্টেন্ট পাবেন। আজকে হয়তো ভৌতিক ঘটনা পাচ্ছেন বা ভৌতিক ঘটনা শুনছেন। আপনারা নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখেছেন। সিসিটিভি ভৌতিক ঘটনাগুলো যেরকম হয় সেটাও দেখবেন। এবং একই সাথে আমি চেষ্টা করব যে কিছু ক্রাইম ফিকশন বা ডিটেকটিভ কোনো ঘটনাও যদি আপনাদেরকে শোনানো চায় সামনাসামনি, আমি চেষ্টা করব এই চ্যানেলে আমার তরফ থেকে ভিডিওতে এসে আপনাদেরকে দারুণ দারুণ সব ইন্টারেস্টিং কন্টেন্টের উপরে আপনাদেরকে আলোকপাত করা। আশা করছি আপনাদের বেশ ভালোটা সময় যাবে। সো কেমন লাগলো এই অদ্ভুত ইউনিক আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।